বিসমিল্লাহির রহমানির রহিম। শিঙিমারি দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। আমি মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম, সহকারী শিক্ষক, শিঙিমারি দ্বিমুখী উচ্চ বিদ্যালয়। আমি আজকে নবম ও দশম শ্রেণীর সাধারণ গণিতের ত্রয়োদশ অধ্যায়ের ধারা নিয়ে আলোচনা করব। তো ধারা নিয়ে আলোচনা করার আগে আমাদের যে জিনিসটা আগে জানা দরকার সেটা হচ্ছে অনুক্রম। কারণ ধারা জানতে গেলে অবশ্যই আগে আমাদেরকে অনুক্রম জানতে হবে। তো অনুক্রমটা আসলে কি? অনুক্রমটা হচ্ছে, আমরা এটাকে ইংরেজিতে বলে থাকি সিকোয়েন্স। সিকোয়েন্স অর্থ হলো অনুক্রম। তো আমরা ইংরেজি এই শব্দটার সাথে মোটামুটি সবাই পরিচিত, কিন্তু বাংলা শব্দটার সাথে অনেকেই অপরিচিত, ওইভাবে নাও থাকতে পারি। কিন্তু অনুক্রম মানে বোঝানো হচ্ছে এখানে যে যখন কতকগুলো রাশি ক্রমান্বয়ে একটি বিশেষ নিয়মে এমনভাবে সাজানো হয় যে যখন কতকগুলো রাশি ক্রমান্বয়ে একটি বিশেষ নিয়মে এমনভাবে সাজানো হয় যে যার প্রত্যেক রাশি তার পূর্ববর্তী পদ ও পরবর্তী পদ কিভাবে একটি আরেকটির সাথে সম্পর্কিত তা জানা যায়। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমি তোমাদের সামনে বিষয়টা অনেকটা ক্লিয়ার করে বলতেছি। সেটা হলো, যখন কতকগুলো রাশি ক্রমান্বয়ে একটা বিশেষ নিয়মে এমনভাবে সাজানো হবে যে যেটা প্রত্যেকটা রাশির পূর্ববর্তী পদ ও পরবর্তী পদ কিভাবে হবে বা কিভাবে থাকবে এবং তাদের মধ্যে যে কি সম্পর্কটা বজায় থাকবে সেটা জানা যায়। এই জানার যে সেটটা হবে সেই সেটটাই হবে অনুক্রম। যেমন আমরা বলতে পারি যে 1 2 3 4 5 6 এগুলোকে বলতে পারি আমরা অনুক্রম। কেন বলতে পারি অনুক্রম? তার কারণ হচ্ছে এখানে প্রত্যেকটা পদ, এটা হচ্ছে পূর্ববর্তী পদ, এই পূর্ববর্তী পদে এটা হচ্ছে পরবর্তী পদ। তো এই প্রত্যেকটা পদ একটা বিশেষ নিয়মে এমনভাবে আছে, ক্রমান্বয়ে এমনভাবে আছে যে এই যে প্রত্যেকটি পদের মধ্যে যে পূর্ববর্তী পদ ও পরবর্তী পদ কিভাবে এটার সাথে এটা সম্পর্কিত, আবার এটার সাথে এটা সম্পর্কিত, এটার সাথে এটা সম্পর্কিত, এটার সাথে এটা সম্পর্কিত তা জানা যায়। এই জানার যে এই যে একটা সেট হলো, এই যে একটা সেট হলো, এই সেটটাই হচ্ছে একটা অনুক্রম। তাহলে অনুক্রমকে আমরা যে পূর্ববর্তী পদ পরবর্তী পদ যেগুলো থাকবে সেই পূর্ববর্তী ও পরবর্তী পদের মাঝখানে আমরা কমা চিহ্ন ব্যবহার করব। আমরা সাধারণত এখানে কি ব্যবহার করব? কমা চিহ্ন ব্যবহার করব। আর এই কমা চিহ্ন দ্বারা যখন এই পদগুলো সন্নিবেশ করা হবে বা একটা বিশেষ নিয়মে যখন থাকবে তখন সেটা হয়ে যাবে অনুক্রম। তো এই অনুক্রমটা তাহলে কখন ধারা হবে? অনুক্রমটা ঠিক তখনই ধারা হবে যখন এই অনুক্রমের যে পদগুলো আছে, পূর্ববর্তী পদ পরবর্তী পদ, আবার পরবর্তী পদ পূর্ববর্তী পদ, এই কমায়ের পরিবর্তে যখন আমরা এখানে প্লাস চিহ্ন যুক্ত করব। প্রিয় শিক্ষার্থীরা, আমরা যখন এখানে এই অনুক্রমের মধ্যে যে কমা চিহ্নগুলো আছে, এই কমা চিহ্নর পরিবর্তে যখন আমরা এখানে প্লাস চিহ্ন যুক্ত করব তখন এই অনুক্রমটা হয়ে যাবে ধারা। তাহলে ধারা আমরা এখান থেকে নিয়ে আসলাম। তাহলে আমরা ধারা কত প্রকার? ধারা কিন্তু বিশেষ নিয়মে বিভিন্ন প্রকারের হতে পারে। যেমন শ্রেণী বা পদের ভিত্তিতে আমরা যদি ধারার শ্রেণী বিন্যাসটা করি তাহলে এইরকম হতে পারে যে শ্রেণী বা পদের সংখ্যার ভিত্তিতে
সংখ্যার ভিত্তিতে ধারার প্রকারভেদ, এটা একটা হচ্ছে। আরেকটা আমরা পাচ্ছি এখান থেকে, সেটা হলো বিশেষ বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে। এটা হচ্ছে কিসের উপর ভিত্তি করে? বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে। তা বৈশিষ্ট্যের উপর ধারা, আর একটা হচ্ছে কিসের উপর ধারা? শ্রেণী বা পদের সংখ্যার ভিত্তিতে ধারা। তো শ্রেণী বা পদের সংখ্যার ভিত্তিতে ধারাটা যেটা আমরা বলি, সেটা হচ্ছে দুই প্রকার। একটা হলো সসীম ধারা, আর একটা হলো অসীম ধারা। একটা হলো সসীম ধারা, আর একটা হচ্ছে অসীম ধারা। তাহলে সসীম ধারা বলতে আমরা কি বুঝি? যে ধারাটা ক্রমান্বয়ে থাকবে, একটা বিশেষ নিয়মে ক্রমান্বয়ে থাকবে, সেটার একটা সীমা থাকবে, সেটাকে আমরা বলবো সসীম ধারা। যেমন 1, 2, 3 এইভাবে প্লাস 10 পর্যন্ত। তাহলে এই ধারাটাকে আমরা বলতে পারি সসীম ধারা। আর এই অসীম ধারা হচ্ছে যে এটাও কিন্তু বিশেষ নিয়মে থাকবে, একটা পদ আরেকটা পদের সাথে সম্পর্কিত থাকবে, কিন্তু এখানে যেমন লিমিট করা আছে, একটা সীমার মধ্যে আছে, কিন্তু এখানে সেই সীমাটা থাকবে না, অর্থাৎ 1, 2, 3, 4 এইভাবে চলতে থাকবে। তাহলে এই ধারাটার নাম হলো অসীম ধারা। এবার আসি বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে যে ধারাটা আছে, এই ধারার প্রকারভেদ। এই বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে যে ধারা, এই ধারার প্রকারভেদ হচ্ছে দুই প্রকার। একটা হচ্ছে সমান্তর ধারা, আর একটা হচ্ছে গুণোত্তর ধারা। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা ইতিমধ্যে বুঝতে পারছো যে আসলে আমরা আমাদের আলোচনার যে টপিক অলরেডি আমরা পেয়ে গেছি, সেটা হচ্ছে, তার মানে আমরা যে 13 অধ্যায়ের যে অঙ্ক ধারা, সসীম ধারা নিয়ে আলোচনা করতেছি এখানে, তাহলে আমরা সমান্তর ধারাটা পেয়ে গেছি এবং গুণোত্তর ধারাও এখানে পেয়ে গেছি। সেটা কিভাবে পাইলাম? ধারা থেকে বৈশিষ্ট্যের উপর ভিত্তিতে বা বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে যে ধারা দুই প্রকার, একটা সমান্তর ধারা আর একটা হচ্ছে গুণোত্তর ধারা। তো আমরা আজকে আলোচনা করব সমান্তর ধারা নিয়ে। সমান্তর ধারা হচ্ছে যে ধারার পূর্ববর্তী পদ ও পরবর্তী পদ, যে ধারার পূর্ববর্তী পদ ও পরবর্তী পদের পার্থক্য সব সময় সমান হবে। ধারার পূর্ববর্তী পদ ও পরবর্তী পদের পার্থক্য কি হবে? সব সময় সমান হবে। সেই ধারাকে আমরা বলবো সমান্তর ধারা। আর গুণোত্তর ধারা হচ্ছে যে ধারার পূর্ববর্তী পদ ও পরবর্তী পদের যে অনুপাত, সেই অনুপাতটা সব সময় কি হবে? সমান হবে, সেটা হচ্ছে গুণোত্তর ধারা। যাই হোক, আমরা যখন গুণোত্তর ধারা নিয়ে আলোচনা করব তখন সেটা বিস্তারিত শিখতে পারবো। তো আমরা আজকে আলোচনা করব আজকে আমরা শিখব সমান্তর ধারা। তো সেই সমান্তর ধারা, সমান্তর ধারা তো সমান্তর ধারা আমি আগে বললাম যে যে ধারার পূর্ববর্তী পদ ও পরবর্তী পদের পার্থক্য, পরবর্তী পদ ও পূর্ববর্তী পদের পার্থক্য সর্বদা কি থাকবে? সমান থাকবে, সর্বদা সমান থাকবে। আমরা যেমন দেখতে পারি একটা নিয়মে 1 + 2 + 3 + 4, আবার এইরকম দেখতে পারি 2 + 6 + 8 + 10। তো এখানে আমি দুইটা ধারা লিখছি, এই ধারা দুইটার মধ্যে আমরা এখানে দেখতে পাচ্ছি যে পরবর্তী পদ আর পূর্ববর্তী পদের মধ্যে যে পার্থক্য, প্রতি ক্ষেত্রে পার্থক্য কত করে? 1 করে। তার মানে পরবর্তী পদ আর পূর্ববর্তী পদের পার্থক্য হচ্ছে সমান, তার মানে এই ধারাটা অবশ্যই সমান্তর ধারা। আবার নিচে যে ধারাটা লিখছি দেখো, এখানে পরবর্তী পদ পূর্ববর্তী পদের পার্থক্য প্রতি ক্ষেত্রে কি পাচ্ছি আমরা? সমান, তার মানে এই ধারাটা হচ্ছে কি ধারা? সমান্তর ধারা। তো সমান্তর ধারার এই সমান্তর ধারার প্রথমে যে পদটা থাকবে, এই প্রথম পদটাকে, এই প্রথমে যে পদ থাকবে সেই পদকে বলবো আমরা প্রথম পদ, আর দ্বিতীয় যে পদটা থাকবে সেই পদটাকে বলবো দ্বিতীয় পদ। তো এইভাবে 6টা হলো তৃতীয় পদ। তো সমান্তর ধারার ক্ষেত্রে প্রথম পদকে, সমান্তর ধারার প্রথম পদ যদি এ হয়, সমান্তর ধারার প্রথম পদ এ, সাধারণ অন্তর
যেটাকে আমরা ডি দ্বারা প্রকাশ করে থাকি। এই সাধারণ অন্তরটা আমরা বের করব এইভাবে যে দ্বিতীয় পদ মাইনাস প্রথম পদ, দ্বিতীয় পদ আর প্রথম পদের যে বিয়োগফল হবে সেই বিয়োগফলটাই হচ্ছে সাধারণ অন্তর। তো যদি কোনো সমান্তর ধারার প্রথম পদ যদি এ হয়, সাধারণ অন্তর যদি ডি হয়, তাহলে আমরা বলতে পারি যে ধারাটির প্রথম পদ, আবার লিখলাম প্রথম পদ এ। তো এটা যেখানে আছে আমি এখানে একটু ডি সংযুক্ত করতে চাচ্ছি। যদি ডি সংযুক্ত করতে চাই তাহলে আমি এইভাবে লিখতে পারবো যে এ প্লাস 1 মাইনাস 1 ইন্টু ডি। তো প্রিয় শিক্ষার্থীরা, এখানে আমি ডিটাকে বাড়তি হিসেবে নিয়ে আসছি, কিন্তু এখানে 1 আর 1 যখনই বিয়োগ করবা তখনই ডি এর সাথে গুণ করলে 0 হবে, 0-র সাথে এ যোগ করলে আবার কি হচ্ছে, এ হচ্ছে। এবার আমি যদি দ্বিতীয় পদ নিয়ে আসতে চাই, আমি দ্বিতীয় পদ যখনই নিয়ে আসতে চাবো তখনই আমাকে দ্বিতীয় পদটা কিন্তু নিয়ে আসতে হলে আমাকে যা করতে হবে সেটা হলো প্রথম পদের সাথে সাধারণ অন্তর যোগ করতে হবে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, তোমরা একটু দেখো, আমি তাহলে প্রথম পদের সাথে সাধারণ অন্তর যোগ করলাম। কেন করলাম একটু দেখো, এইখানে যে ধারাটা দেখতে পাচ্ছ, এই ধারার কিন্তু পার্থক্য হচ্ছে কত করে, 2 করে। তো এই ধারার পার্থক্য হচ্ছে 2 করে। আমি যদি এই পদটা নিয়ে আসতে চাই তাহলে দেখো তো আমাকে এই 2-এর সাথে এই 2 যোগ করতে হচ্ছে কি না, অবশ্যই যোগ করতে হচ্ছে। তাহলে এখানে 2-এর সাথে 2 যোগ করলে হচ্ছে 4, তার মানে এখানে 2টা হচ্ছে এ এর মান, আর এই যে 2টা আছে এটা হচ্ছে কিসের মান, ডি এর মান। এই জন্য আমরা যখন দ্বিতীয় পদ বের করব তখন এর সাথে ডি যোগ করব, তাহলে আমরা পাবো কোন পদ, দ্বিতীয় পদ। তাহলে আমরা এখানে লিখতে পারি এ প্লাস, আমি ডি, এখানে ডি থাকবে, আমি এখানে জাস্ট 2 মাইনাস 1 ইন্টু ডি এই কথাটা লিখতে পারি, কারণ 2 থেকে 1 বাদ দিলে 1-ই হচ্ছে আর ডি এ ডি হচ্ছে। তো এবার যদি আমি তৃতীয় পদ বের করতে চাই, তো প্রিয় শিক্ষার্থীরা এইভাবে কিন্তু আমরা অসংখ্য পদ বের করতে পারবো। এর মধ্যে তোমরা দেখো যে প্রথম পদ এ, দ্বিতীয় পদ এ প্লাস ডি। এবার যদি আমি তৃতীয় পদ বের করতে চাই তাহলে কিন্তু এটা এই থাকবে আর ডিটা কি হয়ে যাবে, ডিটা ওর সাথে 2 গুণ করতে হবে। যদি তুমি ডি এর সাথে 2 গুণ করো, তার সাথে যদি এ যোগ করো, তাহলে আমরা পাবো তৃতীয় পদ। তাহলে এটা আমরা করব 2d। তাহলে আমরা এইভাবে লিখতে পারি এ প্লাস 2 এর পরিবর্তে লিখতে পারি 3 মাইনাস 1 ইন্টু ডি। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের মাথায় অবশ্যই একটা জিনিস প্রশ্ন আসতেই পারে যে আমি এখানে 1 মাইনাস 1, 2 মাইনাস 1, 3 মাইনাস 1 কেন লিখলাম। এটা লেখার উদ্দেশ্য একটাই, সেটা হচ্ছে আমি যখন এখানে প্রথম পদ বলছি, দেখো এখানে আমি প্রথম 1 নিয়ে আসছি। আমি যখন এখানে দ্বিতীয় পদ বলছি আমি কিন্তু এখানে 2 নিয়ে আসছি। আমি যখন এখানে তৃতীয় পদ বলছি আমি কিন্তু এখানে 3 নিয়ে আসছি। এখন প্রশ্ন হলো তোমাদের কাছে যে এখানে দেখো সব কিছুই ঠিক আছে, এখানে এ ঠিক আছে, এখানেও এ আছে, এখানেও এ আছে, এখানে ডি 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 আছে, আবার এখানে 1 1 1 সবে ঠিক আছে, কিন্তু পার্থক্যটা কোথায় হচ্ছে দেখো, যখন আমি প্রথম পদ বলছি তখন কিন্তু এখানে 1, যখন আমি দ্বিতীয় পদ বলছি তখন কিন্তু এখানে 2, যখন আমি তৃতীয় পদ বলছি তখন কিন্তু আমি এখানে 3 নিয়ে আসছি। আমি যদি এইভাবে এনতম পদ পর্যন্ত নিয়ে আসি, এনতম পদ পর্যন্ত যদি নিয়ে আসি, তাহলে আমার কিন্তু এই থাকবে, শুধু 3 এর পরিবর্তে আমি তখন লিখবো n মাইনাস 1, অর্থাৎ 3 এর পরিবর্তে হবে n মাইনাস 1 এর মাইনাস 1 আর d। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখান থেকে একটা সূত্র পাইলাম, সেটা হলো nতম পদ ইকুয়াল টু a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। তাহলে একটা হচ্ছে সূত্র, যে কোনো সমান্তর ধারা যে কোনো পদ নির্ণয় করার সূত্র হচ্ছে এটা, যে a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। তো এই সূত্রের সাহায্যে আমরা সমান্তর ধারার যে কোনো পদ নির্ণয় করতে পারবো। তো এবার আমরা দেখব যে আসলে এই সূত্র প্রয়োগ করে আমরা কিভাবে বিভিন্ন পদ বের করতে পারবো সমান্তর ধারার ক্ষেত্রে। আমরা এক্সাম্পলে আসি, একটা উদাহরণ আমরা নেই, সেটা হচ্ছে এই রকম হতে পারে 1 প্লাস 3 প্লাস 5 প্লাস 7। তো প্রথমত কথা হচ্ছে আমরা এটা কিন্তু দেখেই বুঝতে পারতেছি যে এটা একটা সমান্তর ধারা। কেন? কারণ এখানে কিন্তু প্রতিক্ষেত্রে পার্থক্যগুলো কি সমান, এই ধারাটির প্রতিক্ষেত্রে পার্থক্যগুলো কি আছে, সমান আছে। তার মানে অবশ্যই আমরা ধরে নিতে পারি এই ধারাটি একটি সমান্তর ধারা। তো প্রিয় শিক্ষার্থীরা,
তোমরা এখানে দেখতেছো যে প্রতিক্ষেত্রে পার্থক্য যেহেতু সমান, তার মানে সমান্তর ধারা। তোমার মনে এখানে প্রশ্ন আসতে পারে যে আমি এখানে তো একটা, দুইটা, তিনটা, চারটা পদ দেওয়া আছে, আমি যদি এই ধারাটার 100তম পদ বের করতে যাই, যে এখানে যেমন প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ পদ দেওয়া আছে 7, আমি যদি বলি যে না আমি এই ধারার 100তম পদ বের করতে চাই, তাহলে আমি কিভাবে করব? তাহলে সেটা আমাকে বের করতে গেলে অবশ্যই আমাকে এই যে nতম পদের যে সূত্রটা আছে, এই সূত্রটা তোমাদেরকে অবশ্যই প্রয়োগ করতে হবে। তাহলে এই nতম পদের সূত্রের মধ্যে আমরা যা যা পাচ্ছি সেটা হচ্ছে a আছে, n আছে, d আছে। nটা হলো সেটাই, যদি তোমাকে বলা হয় ধারাটির 100তম পদ কত, 100তম পদ কত, যদি জিজ্ঞেস করা হয় যে ধারাটির 100তম পদ কত হবে, তাহলে আমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে যে এখানে nতম পদ মানে কিন্তু এখানে n ছিল, তার মানে তাহলে এখানে 100তম পদ হলে যদি বলা হয় তাহলে n এর পরিবর্তে তখন আমরা ব্যবহার করব 100। তাহলে প্রথমত আমরা এখানে আমরা চিহ্নিত করব যে এখানে প্রথম পদ অর্থাৎ এর মান, প্রথম পদ a = 1, তারপর লিখতে পারি সাধারণ অন্তর d = আমি বলছিলাম এর আগে যে সাধারণ অন্তর বের করতে গেলে অবশ্যই দ্বিতীয় পদ থেকে প্রথম পদ বিয়োগ করতে হবে, তাহলে 3 - 1 = কত হবে? 2। তাহলে আমরা জানি, আমরা সূত্রটা লিখতে পারি, আমরা জানি nতম পদ = a + n - 1 × d। তো আমরা সূত্রটা এখানে লিখলাম। এখন আমাদেরকে প্রশ্নটা কি বলছে? প্রশ্ন বলছে যে 100তম পদ কত। তাহলে আমরা এখানে nতম পদের পরিবর্তে 100তম পদ লিখব। তাহলে 100তম পদ ইকুয়াল, তাহলে অবশ্যই আমি লিখতে পারি a প্লাস n এর পরিবর্তে অবশ্যই লিখতে পারি 100 - 1 × d। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা এখানে দেখতে পাচ্ছ যে a এর মান হচ্ছে কত? 1, আর d এর মান হচ্ছে কত? 2। তাহলে এর পরিবর্তে আমরা লিখব 1, আর এখানে 100 থেকে 1 একবার দিলে কত হবে? 99। এর সাথে গুণ করব কত? 2। তাহলে আমরা 199কে 2 দ্বারা যদি গুণ করি তাহলে আমরা পাবো এটা 198। 198-এর সাথে যদি আমরা 1 যোগ করি তাহলে আমরা পাবো 199। তার মানে আমরা এখানে বুঝলাম যে আসলে এই ধারাটার এইভাবে চলতে 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 100তম যে পদ হবে, যেটা সেই পদের মানটা হবে 199। তাহলে এইভাবে যদি তোমাদের বলা হয় যে 1000তম পদ বা 50তম পদ বা 20তম পদ বা 40তম পদ বের করো, তাহলে তোমাদেরকে অবশ্যই এই সূত্রের সাহায্যে এই যে কোনো ধারা, এই সমান্তর ধারা যে কোনো পদ তোমরা অবশ্যই বের করতে পারবা। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা এই সমান্তর ধারার পদ বের করার আরও কিছু প্রশ্ন আছে, যে প্রশ্নগুলো তোমাদের যদি আনসার করা হয় তাহলে তোমরা অবশ্যই খুব ভালো শিখতে পাবা। তো সেটা হচ্ছে যে আমি একটা ধারা এখানে দিলাম, যে মনে করো 3 + 7 + 11 + 15, এই ধারাটির কততম পদ? কততম পদ? 60 প্রশ্ন হতে পারে যে 3 + 7 + 11 + 15, এই ধারাটির কততম পদ হবে? 60। তো প্রিয় শিক্ষার্থীরা, এখানে 60 সম্ভবত একটু মিসিং হতে পারে, যে আমি এই উদাহরণটা একটু কেটে দিচ্ছি বোঝার সুবিধার্থে, একটা সহজ উদাহরণ নিয়ে করাচ্ছি। সেটা হচ্ছে এরকম যে 1, আগেরটাই আমরা দিতে পারি 3 + 5 + 7, এই ধারাটির কততম পদ? 199। অর্থাৎ আমরা একটু আগে কিন্তু বের করছিলাম যে এই ধারার 100তম পদ 199। আমি কিন্তু জানি না, এখানে আমাদের বিষয়টা হবে এরকম যে আমি কিন্তু জানি না কততম পদ 199। আমরা কিন্তু
যেহেতু জানি না কততম পদ 199, এই কততম পদকে জিজ্ঞেস করতে হবে যে কততম পদ 199। তার মানে ওখানেই আমাদেরকে ধরে নিতে হবে যে n-তম পদ 199। তাহলে আমরা এখানে লিখতে পারি যে এখানে আমাদের ফার্স্ট কাজ, এখানে প্রথম পদ a ইকুয়াল টু হচ্ছে 1, সাধারণ অন্তর d ইকুয়াল টু হচ্ছে 3 - 1 ইকুয়াল টু। তো আমরা জানি না যে কততম পদ 199, তো আমরা ধরে নেব যে ধরি n-তম পদ 199, এটা আমরা ধরে নেব। প্রিয় শিক্ষার্থীরা, এখানে যে কোনো সমান্তর ধারার ক্ষেত্রে যদি কততম পদ বের করতে বলা হয়, যে কততম পদ 199 বা কততম পদ 201, এই ধরনের যদি প্রশ্ন হয়, যে বিভিন্ন ধরনের বলতে পারে প্রশ্ন, যে কততম পদ 203, এরকম করে বলতে পারে। তো যখনই বলবে কততম পদ, তখনই তোমাদেরকে ধরে নিতে হবে যে n-তম পদ যত বলবে ঠিক তত লিখবা। তো আমরা জানি যে n-তম পদের একটা সূত্র আছে, যে a প্লাস n-1 ইন্টু d ইকুয়াল টু 199। তো আমরা এখানে মানগুলো বসে দেবো। এর মান হচ্ছে 1, n থাকবে n-1 ইন্টু d এর মান হচ্ছে 2 ইকুয়াল 199। তাহলে এখান থেকে পাইলাম 1 প্লাস 2n-2 ইকুয়াল 199। তাহলে এখান থেকে লিখতে পারি 2n-1 ইকুয়াল টু 199। তাহলে 2n ইকুয়াল টু 199 প্লাস 1, তাহলে 2n ইকুয়াল টু 200, বা n ইকুয়াল টু 200/2, অতএব n ইকুয়াল টু 100। তো প্রিয় শিক্ষার্থীরা, এর আগে যে আমরা অঙ্কটা করছিলাম, তোমাদের অবশ্যই মনে হওয়ার কথা বা মনে থাকার কথা, যে একটু আগে যে অঙ্কটা করলাম ওখানে কিন্তু আমি বলছিলাম যে এই ধারাটির 100তম পদ কত, আমরা কিন্তু তখন বের করছিলাম 199। এবার কিন্তু আমি উল্টা প্রশ্নটা করছি, এই ধারাটির কততম পদ 199। তাহলে কততম পদ 199, তার মানে আমরা এখন বুঝতে পারলাম যে এই ধারাটির 100তম পদ হচ্ছে 199। তাহলে আমরা লিখতে পারি অতএব 100তম পদ 199। তো প্রিয় শিক্ষার্থীরা, এই পদের সংখ্যা বা পদ বের করার সূত্র থেকে আমরা মোটামুটি সমান্তর ধারা যে পদগুলো বের করতে বলা হয়, যে এই পদ কত, এততম পদ কত, বা যে কোনো ধরনের পদ বের করতে বলুক, বা কোন পদ এত, এই ধরনের প্রশ্ন বলতে পারে। এই প্রশ্নগুলো যখনই বলবে সেই ক্ষেত্রে আমরা এই সূত্র প্রয়োগ করব। তো প্রিয় শিক্ষার্থীরা, খুব একটা ইম্পর্ট্যান্ট বিষয় তোমাদের সামনে উপস্থাপন করি। যখন এই ধারাটা কোনো সংখ্যা ছাড়া এমনিতে যদি ভাষার মাধ্যমে উল্লেখ থাকে, তখন তোমরা আসলে কিভাবে করবা? কারণ আমরা সংখ্যার মাধ্যমে যে পদ সমান্তর ধারাগুলো দিচ্ছে, সেগুলো আমরা এইভাবে বের করতে পারতেছি খুব সহজে। তাহলে যদি এইভাবে থাকে যে কোনো সমান্তর ধারার m-তম পদ n ও n-তম পদ m হলে m প্লাস n-তম পদ কত? তো কোনো সমান্তর ধারার m-তম পদ n, n-তম পদ m হলে m প্লাস n-তম পদ কত? তাহলে এটা যদি আমি বের করতে যাই, তাহলে আমাকে প্রথমত দেখো, এখানে কিন্তু আগে যে ধারাগুলো ছিল সেই ধারার সাথে এখানে যে প্রশ্নটা আছে, প্রশ্নটা দেখো একটু পার্থক্য আছে। ওখানে কিন্তু ধারা ছিল, এখানে কিন্তু ধারা নেই। এখানে কি আছে, কথাগুলো ভাষায় বলা আছে। তো আমরা যেটা কাজ আমাদের, যে ধরি প্রথম পদ, এটা ধরে নেব যে সমান্তর ধারার প্রথম পদ a, সাধারণ অন্তর সমান d। তো আমরা তো জানি যে এখানে একটা প্রশ্ন বলাই আছে যে m-তম পদ কত, m-তম পদ n, n-তম পদ হচ্ছে m। তাহলে আমরা জানি যে m-তম পদ সমান a প্লাস m-1 ইন্টু d, আর n-তম পদ যদি বলা হয় তাহলে a প্লাস n-1 ইন্টু হবে d। তো দেখো, আমরা লিখতে পারি যে প্রথম শর্ত মতে এখানে কিন্তু বলা আছে যে m-তম পদ সমান হলো কত, n। তাহলে m-তম পদের মান হচ্ছে a প্লাস m-1 ইন্টু d ইকুয়াল টু লিখতে পারি n। আর দ্বিতীয় শর্ত মতে আমরা লিখতে পারি a প্লাস n-1 ইন্টু d ইকুয়াল টু m। এটা 1 নম্বর সমীকরণ, এটা হচ্ছে 2 নম্বর সমীকরণ। তো
এখান থেকে আমরা একটা কাজ করে নিতে পারি, সেটা হলো এখানে গুণ করে যদি দেই তাহলে ভালো হবে। এ প্লাস এম ডি মাইনাস ডি ইকুয়াল টু এন, এটাকেও যদি তাই করি, যদি গুণ করে দেই, এটা 1 নম্বর সমীকরণ রাখলাম। এ প্লাস এন ডি মাইনাস ডি ইকুয়াল টু এম, এটা 2 নম্বর সমীকরণ। তো আমরা দুইটা সমীকরণ এখানে পাইছি। একটা এই সমীকরণ দুইটা সমাধান করে আমাদেরকে এ আর ডি এর মান বের করতে হবে, তাহলে আমরা পদ সংখ্যা বের করতে পারবো। কারণ তোমরা জানো যে কোনো সমান্তর ধারার ক্ষেত্রে প্রথম পদ আর যদি সাধারণ অন্তর তোমরা জানো, তাহলে এই ধারার যে কোনো পদ তোমরা বের করতে পারবা এবং সেখানে ধারাটিও গঠন করতে পারবা। তাহলে আমরা 1 আর 2 নং সমীকরণ বিয়োগ করব। যদি বিয়োগ করি তাহলে এন ইকুয়াল লিখতে পারি এ প্লাস এম ডি মাইনাস ডি, আবার এম ইকুয়াল এখানে হলো এ প্লাস এন ডি মাইনাস ডি। যদি আমরা বিয়োগ করি তাহলে এই ডি ডি বাদ যাবে, এখানে এ বাদ যাচ্ছে, তাহলে এখানে থাকতেছে এন মাইনাস এম আর এখানে থাকতেছে এম ডি মাইনাস এন ডি। তো এখান থেকে আমরা যদি একটা মাইনাস সাইন কমন নেই তাহলে এটা লিখতে পারি এম মাইনাস এন, আর এখানে যদি ডি কমন নেই তাহলে হবে এম মাইনাস এন। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখানে 1 নং ও 2 নং সমীকরণ কি করলাম, বিয়োগ করলাম। বিয়োগ করে আমরা এখানে পাইলাম হচ্ছে মাইনাস সাইন, এখান থেকে আমরা কমন নিচ্ছি যার ফলে এখানে এম মাইনাস এন হয়েছে, আর এখানে হয়েছে ডি যখন কমন নিচ্ছি যার ফলে এখানে এম মাইনাস এন হয়েছে। তাহলে আমি এখান থেকে ডি এর মানটা বের করব। ডি সমান লিখতে পারি মাইনাস এম মাইনাস এন ভাগ এম মাইনাস এন। এটা কাটা যখন যাবে তখন ডি ইকুয়াল লিখতে পারি -1। তো প্রিয় শিক্ষার্থীরা, এখন আমাদের যে প্রশ্ন যেটা বলছে যে এম প্লাস এন তম পদ কত, তাহলে আমি উপরের অংশটুকু একটু মিশাই দিচ্ছি। তো এখানে দেখো, তাহলে আমরা এখন লিখতে পারি, আমি এই অঙ্কটা আরেকভাবে করতে পারি যে এখানে ডি এর মান যে -1 পাইলাম, এই মানটা যদি আমি 1 ও 2 নং সমীকরণে বসাই তাহলে কিন্তু আমি এর মান পাবো। তখন এ আর ডি এর মান প্রয়োগ করে এম প্লাস এন তম পদের মান বের করতে পারবো। অথবা আমি আরেকটা নিয়মে করাচ্ছি, দেখো, যদি আমি এম প্লাস এন তম পদ, অর্থাৎ আমি কিন্তু এখানে এর মানটা বের করতেছি না, এর মানটা না বের করেই আমি অঙ্কটা করতেছি। দেখো, এম প্লাস এন তম পদ ইকুয়াল এ প্লাস, তখন কিন্তু এন এর পরিবর্তে হবে এম প্লাস এন মাইনাস 1 ইন্টু ডি। তাহলে আমরা এটা গুণ করে দেবো, এ প্লাস এম ডি প্লাস এন ডি মাইনাস ডি। তাহলে এটা লিখতে পারি এ প্লাস এম ডি মাইনাস ডি প্লাস এন ডি। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা এখানে দেখো আমি এই মাইনাস ডিটা কিন্তু মাঝখানে নিয়ে আসছি। তাহলে এখানে কি পেলাম, এ প্লাস এম ডি মাইনাস ডি, এ প্লাস এম ডি মাইনাস ডি। এখানে দেখো আমি যখন ইকুয়েশন করছিলাম এ প্লাস এম ডি মাইনাস ডি সমান কি পাইছিলাম, এন। তাহলে এটার মানের পরিবর্তে আমি বসাতে পারবো এন প্লাস এন। আর দেখো আমি ডি এর মান কিন্তু বের করছি কত, -1। তাহলে এটা লিখতে পারি এন মাইনাস মাইনাসে প্লাসে হবে মাইনাস এন ইকুয়াল টু কত, 0। তার মানে প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা এখানে এম প্লাস এন তম পদের মান কত পাইলাম, 0 পাইলাম। তো প্রিয় শিক্ষার্থীরা, এই নিয়মে এই ধরনের যে অঙ্কগুলো আছে তোমরা দেখবা তোমাদের পাঠ্যপুস্তকে এই ধরনের অনেক অঙ্ক আছে, যেখানে কোনো সমান্তর ধারার এম তম পদ এম স্কোয়ার, এন তম পদ এন স্কোয়ার হলে এম প্লাস এন তম পদ কত, আবার পি তম পদ কিউ, কিউ তম পদ পি হলে পি প্লাস কিউ তম পদ কত। যাই হোক, এই নিয়মের যে অঙ্কগুলো আছে এই অঙ্কগুলো তোমরা এইভাবে করতে পাবা। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকে আর আলোচনা করব না। তো আমি নেক্সট দিন তোমাদের সামনে এই সমান্তর ধারার যে কোনো পদের সমষ্টি, যত সংখ্যক 5টি বলো 10টি বলো, সমান্তর ধারার যে সমষ্টি নির্ণয় আছে আমি সেই সমষ্টি নির্ণয় নিয়ে আলোচনা করব এবং সমষ্টি নির্ণয়ের যে সূত্রগুলো নিয়ে আলোচনা করব। পাশাপাশি ওর যে সমস্যাগুলো আছে, ওই নিয়মের যে অঙ্কগুলো আছে আমি সেই অঙ্কগুলো নিয়ে আলোচনা করব। সে পর্যন্ত তোমরা সকলেই ভালো থাকো, সেই প্রত্যাশা রেখে আজকে আমি এই পর্যন্ত বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।